আগামীকাল শুরু এসএসসি পরীক্ষা, শৃঙ্খলা নিশ্চিতে 14 নির্দেশনা শিক্ষা বোর্ডের। 15 না 22 পয়সা বাস ভাড়া বাড়ানো নিয়ে দ্বিধা, সিদ্ধান্ত দেবে সরকার। শেখ হাসিনার সঙ্গে কথোপকথন স্বীকার করে এনসিপিকে ডাবল স্ট্যান্ডার্ড বললেন জাপা চেয়ারম্যান। বিএনপির 36 প্রার্থী চূড়ান্ত, আজই আনুষ্ঠানিক ঘোষণা। সারা দেশে হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু। তাপমাত্রা নিয়ে আজও আবহাওয়ার পূর্বাভাসে দুঃসংবাদ। ভেন্যু প্রস্তুত, অতিথি অনিশ্চিত। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা নিয়ে ধোঁয়াশা। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হয়ে চলবে 20 মে পর্যন্ত। প্রতিদিন সকাল 10টায় পরীক্ষা শুরু হবে এবং প্রথম দিন বাংলা বিষয়ের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য 14টি নির্দেশনা জারি করেছে। এর মধ্যে পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকা, প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল পরীক্ষা দেওয়া, প্রবেশপত্র আগে সংগ্রহ করা এবং উত্তরপত্রে সঠিকভাবে তথ্য পূরণ করা বাধ্যতামূলক। এছাড়াও মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ, শুধু অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। পরীক্ষার্থীদের প্রতিটি বিষয়ে আলাদাভাবে পাশ করতে হবে এবং ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ফল প্রকাশের 7 দিনের মধ্যে অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও মিনিবাস ভাড়া পুনর্নির্ধারণে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এই বিষয়ে প্রস্তাব দেবে, পরে সড়ক পরিবহন মন্ত্রণালয় অনুমোদন দেবে। রোববার রাতে বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মালিক শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন। বর্তমানে দূরপাল্লায় প্রতি কিলোমিটার ভাড়া 2 টাকা 12 পয়সা এবং মহানগরে 2 টাকা 42 পয়সা। ডিজেলের দাম 15 টাকা বাড়ায় ভাড়া 15 পয়সা বৃদ্ধির বিষয়টি আলোচনায় আসে। তবে মালিকরা বাড়তি খরচ বিবেচনায় আরও বাড়ানোর দাবি করেন। সূত্র জানিয়েছে, কিলোমিটার প্রতি 22 পয়সা বাড়ানোর বিষয়ে প্রাথমিক ঐক্যমত্য হলেও চূড়ান্ত হয়নি। অন্যদিকে যাত্রী কল্যাণ সমিতি 15 পয়সা বৃদ্ধির প্রস্তাব দিয়ে অতিরিক্ত ভাড়া বাড়ালে জন অসন্তোষের আশঙ্কা জানিয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে, তবে তা শুধুই সৌজন্য পর্যায়ে সীমাবদ্ধ ছিল। তিনি বলেন, কুশল বিনিময়ের বাইরে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি এবং শেখ হাসিনার দেশে ফেরা বা রাজনীতিতে সক্রিয় হওয়া নিয়েও কোনো কথা হয়নি। রোববার এক টক শোতে অংশ নিয়ে তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি ডাবল স্ট্যান্ডার্ড আচরণ করছে। তার মতে, অতীতে কাউকে অপরাধী বললেও পরে দলে নিলে সব দোষ মাফ, এমন অবস্থান গ্রহণযোগ্য নয়। এনসিপি তাদের ভোট ব্যাংক লক্ষ্য করে জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বলেও মন্তব্য করেন জিএম কাদের। তিনি মনে করেন, এনসিপি জনগণের প্রত্যাশা ধরে রাখতে পারেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে 36 জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। দলের হাইকমান্ড থেকে সবুজ সংকেত পাওয়ার পর আজ সোমবার আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ ও নির্বাচন কমিশনে জমা দেওয়ার কথা রয়েছে। দীর্ঘ যাচাই বাছাই শেষে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে এই তালিকা প্রস্তুত করা হয়েছে বলে দলীয় সূত্র জানাচ্ছে। দলের প্রতি অনুগত্য, ত্যাগী, রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা, উচ্চশিক্ষা এবং গঠনমূলক বক্তব্য রাখার সক্ষমতাকে মানদণ্ড ধরে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও আর্থসামাজিক বিভিন্ন ইস্যুতে অবদান রাখা নারীদেরও এই তালিকায় দেখা যেতে পারে। নবীন প্রবীণের সমন্বয়ে সংরক্ষিত আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে যেমন অভিজ্ঞরা রয়েছে, তেমনই রয়েছে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব। তালিকায় যাদের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তারা হলেন সাবেক এমপি হেলেন জেরিন খান, নীলোফার চৌধুরী মনি, শাম্মী আক্তার, রেহানা আক্তার রানু, সুলতানা আহমেদ সহ আরও কয়েকজন। এর আগে গত শুক্র ও শনিবার
রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে 10টি সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দলটির স্থায়ী কমিটি সহ মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। 2 দিনে প্রায় 850 নারী নেত্রী ওই সাক্ষাৎকারে অংশ নেন। পরে তথ্য যাচাই বাছাই করে তালিকা প্রস্তুত করেন বোর্ডের সদস্যরা। বিএনপি সূত্র জানাচ্ছে, নারী আসনে দলের সবুজ সংকেত পেয়ে রোববার 3 জন নারী নেত্রী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চূড়ান্ত তালিকায় থাকা নারীরা আজ তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। সারা দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় হাম রুবেলার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে এই কার্যক্রম শুরু হয়। এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী প্রায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সারা দেশে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 8টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। ইপিআই সূত্রে এইসব তথ্য জানা গেছে। 5 এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া কর্মসূচি আগামী 25 এপ্রিল পর্যন্ত চলবে এবং 12 এপ্রিল শুরু হওয়া দ্বিতীয় ধাপের কার্যক্রম 12 মে পর্যন্ত চলবে। এছাড়াও আজ সোমবার থেকে শুরু হওয়া দেশব্যাপী এই বিশেষ ক্যাম্পেইন সিটি কর্পোরেশন এলাকায় 20 মে পর্যন্ত এবং দেশের অন্যান্য স্থানে 12 মে পর্যন্ত চলবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বগুড়ায় হাম রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এদিকে যশোরে সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এ সময় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঝিকরগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাইদ। চলছে বৈশাখ মাস। এই সময়ে ভ্যাপসা গরম, অতিষ্ঠ জনজীবন। দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি বয়ে চলেছে। তাপমাত্রা নিয়ে আজও দুঃসংবাদ রয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে। এতে বলা হয়েছে, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের 2-1 জায়গায় আজ দুপুরের মধ্যেও অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এই অঞ্চলগুলোতে বাসের গতিবেগ হতে পারে 61 থেকে 80 কিলোমিটারের মধ্যে। এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনাকে ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে ইরান আলোচনায় অংশ নেবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রতিনিধি দলের একটি অংশ ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছে এবং নিরাপত্তা সরঞ্জাম সহ কার্গো বিমানও অবতরণ করেছে। তবে প্রতিনিধি দলের নেতৃত্ব নিয়ে এখনো স্পষ্টতা নেই। এদিকে হরমুজ প্রণালীতে ইরানি জাহাজ দখল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি দাবি উত্তেজনা আরও বাড়িয়েছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ ও অযৌক্তিক দাবির কারণে তারা আলোচনায় অংশ নাও নিতে পারে। চলমান পরিস্থিতিতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 10,000-এর বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন, গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ এবং গণপরিবহন স্থগিত করা হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগেই এই আলোচনা নিয়ে অনিশ্চয়তা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 3টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।